গুড ইভিনিং স্টুডেন্টস, আমি শরদিন্দু মাহাতো, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। তো আমরা আজকে শুরু করতেছি 32 নম্বর পেজ থেকে তাপে, ঠিক আছে? তো 32-এর আগে যে পার্টটা আছে বেসিক্যালি ওখানে অঙ্কের ব্যাপারটাই খুব বেশি ইনভলভ আছে। তো ওই জায়গাটা আমি আপাতত স্কিপ করতেছি, একবারে একটা ক্লাস নেব অঙ্কের ওপর। সো অঙ্কের মাধ্যমে ওই চ্যাপ্টারটা কিন্তু আমি বোঝাবো। ওই চ্যাপ্টারটা কেন বলি, ওই পার্টটা আমি বোঝাবো। পার্টটা হলো হচ্ছে পেজ নাম্বার 29 থেকে পেজ নাম্বার 32 এর উপর অবধি, ঠিক আছে? ওটা একটা ক্লাস আলাদা করে নেব, অনেকগুলো অঙ্কের মাধ্যমে ওটাকে বোঝানো হবে। আমরা চলে যাচ্ছি অবস্থা পরিবর্তন এবং ঋণতাপের ধারণা থেকে। তো প্রথমে আছে আমাদের হচ্ছে গলনের ধারণা, ঠিক আছে? গলন আর গলনাঙ্ক। দেখো কি বলেছে। প্রথমে যেটা স্টার্ট হচ্ছে, তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকে অবস্থার পরিবর্তন বলে। তাহলে অবস্থার পরিবর্তন মানেটা কি? অবস্থার পরিবর্তন মানে হলো হচ্ছে কোনো একটা পদার্থ যেটা কঠিন অবস্থায় আছে, এবার সেই কঠিন অবস্থায় থাকা পদার্থটাকে তুমি যদি বা তরল অবস্থায় রূপান্তরিত করছো, তাহলে কঠিন থেকে যে তরল অবস্থায় যে রূপান্তরিত হওয়ার ঘটনাটাকে আমরা অবস্থার পরিবর্তন বলছি, বা তরল থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হওয়ার ঘটনাকে আমরা অবস্থার পরিবর্তন করে বলতেছি। একটা উদাহরণ দিয়ে আমরা সবাই জানি, বরফ কি কঠিন অবস্থা, বরফকে যদি তাপ প্রয়োগ করি তাহলে গলে কি হবে, জলে পরিণত হবে, ওটা তরল অবস্থা। তাহলে এখানে একটা অবস্থার পরিবর্তন হলো। আবার তুমি যদি তরল অবস্থা যেটা অর্থাৎ জলকে যদি তুমি তাপ প্রয়োগ করো তাহলে ওটা বাষ্পে পরিণত হবে। সো এটা হলো হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় অবস্থা, ঠিক আছে? তো বাষ্পে পরিণত হওয়ার যে ঘটনাটা সেটা হচ্ছে বাষ্পীভবন। ওকে, তো এইভাবে হচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়। ওকে, তো 1 কাপ জলকে কিছুক্ষণ ধরে তাপ দিলে তার উষ্ণতা বেড়ে যায়, অথচ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 খণ্ড বরফকে তাপ প্রয়োগ করে গলতে দিলে বরফটি সম্পূর্ণ গলে যাওয়ার আগে যদি তার উষ্ণতা মাপা হয় তবে দেখা যায় সেই উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসই রয়েছে। এখন বরফ তাপ গ্রহণ করে জলে পরিণত হয়েছে, কিন্তু তার উষ্ণতা পরিবর্তন হয়নি। এই ঘটনাটিকে বলা হয় গলন। এইভাবে বেশিরভাগ কঠিন পদার্থকে তাপ দিলে তা গলে তরলে পরিণত হয়। সেক্ষেত্রে ঘটনাটি কোনো না কোনো নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটে। এক এক ধরনের কঠিন পদার্থের ক্ষেত্রে এই উষ্ণতা এক এক রকমের হয়। এই নির্দিষ্ট উষ্ণতাকে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। গলনাঙ্ক আর গলনের মধ্যে তাহলে পার্থক্যটা বুঝলা? গলন মানে হলো হচ্ছে কোনো একটা কঠিন পদার্থর যে গলে তরলে পরিণত হওয়ার যে ঘটনাটা, সেই ঘটনাটার নাম হলো হচ্ছে গলন। আর গলনাঙ্ক মানে একটা অঙ্ক, মানে গলনের যে মানটা, যে উষ্ণতায় গলে তরলে পরিণত হচ্ছে সেই উষ্ণতাটার মান। এবার এই গলনাঙ্কটা কিন্তু চাপের উপর নির্ভরশীল। তো নির্দিষ্ট চাপের কথাটা কিন্তু, বা প্রমাণ বায়ুমণ্ডলের চাপের কথাটা কিন্তু বলতে হবে, ঠিক আছে? তো যখন আমরা সংজ্ঞা পড়ব সহায়িকা থেকে, তখন দেখবা চাপের উল্লেখ রয়েছে, কারণ গলনাঙ্কটা চাপের উপর নির্ভরশীল। চাপ পরিবর্তন হলে কিন্তু গলনাঙ্কের পরিবর্তনটা হবে। এই নিয়ে আমরা ডিটেলসে একটু পরে আলোচনা করছি। তোমরা দেখেছো যে গলানো মোমকে তরল অবস্থায় কিছুক্ষণ রেখে দিলে তা নিজে নিজে জমে শক্ত হয়ে যায়। আবার ফ্রিজে রাখা জল জমে বরফ হয়, তাও তোমরা জেনেছো। তরল পদার্থ থেকে কঠিন হওয়ার সময় তরলটি তাপ ছেড়ে দেয়। তরল পদার্থ তাপ বর্জন করে যখন কঠিনে পরিণত হয় সেই ঘটনাকে কঠিনীভবন করে বলা হয়, ঠিক আছে? অবস্থার এই পরিবর্তনের সময় তরলটির উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। তরল পদার্থ তাপ বর্জন করলে তা এক সময় জমে কঠিন পদার্থে পরিণত হয়। সেক্ষেত্রেও ঘটনাটি কোনো না কোনো নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটে। এক এক ধরনের তরল পদার্থের ক্ষেত্রে এই উষ্ণতা এক এক রকমের হয়। ওই নির্দিষ্ট উষ্ণতা ওই তরল পদার্থগুলি হিমাঙ্ক। আচ্ছা, তাহলে দেখো এবার উল্টো প্রসেস। আগেরবার কি ছিল? আগেরবার ছিল কঠিন থেকে তরল। ওকে, সে ফর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি বরফ থেকে জল, ঠিক আছে? এবার বরফ থেকে জল, এইটা কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। যতক্ষণ না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 গ্রাম জলে পরিণত হচ্ছে, ততক্ষণ কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? একবার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ থেকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত হয়ে গেল,
সম্পূর্ণ জলে পরিণত হলো, দেন তুমি যদি তাপ প্রয়োগ করো তাহলে কিন্তু উষ্ণতার পরিবর্তন হবে। তখন 0 থেকে 1, 2, 3, 4 করে জলের উষ্ণতা বাড়তে শুরু করবে। ঠিক আছে, এই প্রসেসটা নাম হলো হচ্ছে গলন। ওকে, প্রসেস মানে ঘটনাটার নাম হলো হচ্ছে গলন। এবার তুমি যদি উল্টা প্রসেস নাও, তরল থেকে কঠিন। তরল থেকে কঠিন মানে তুমি জল রেখেছো, জলটাকে তুমি পুনরায় বরফে কনভার্ট করছো, যেটা তোমরা ফ্রিজে করে থাকো। জল যদি ফ্রিজে রাখো তাহলে সেটা বরফে পরিণত হয়। এই ঘটনাটার নাম হচ্ছে কঠিনীভবন। ওকে, এটা সম্পর্কে আগেও তোমরা জেনেছো। কঠিনীভবন মানে কি, এখানে জল কি করবে, তাপ নিষ্কাশন করবে, জল থেকে তাপ বের করে নেওয়া হবে। জল থেকে যদি আমরা তাপ বের করে নিয়ে নিই তাহলে সেখান থেকে তাহলে কি হবে, জল থেকে পুনরায় বরফ আমরা ফিরে পাবো। তা আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 গ্রাম জলকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 গ্রাম বরফে পরিণত করতে হয় তাহলে কত তাপ বর্জন করতে হবে, 80 ক্যালোরি তাপ বর্জন করতে হবে 1 গ্রামের জন্য। ঠিক আছে, লিন তাপ বলে এটাকে, আগের বছর আমরা পড়েছিলাম লিন তাপের ধারণা। ঠিক আছে, লিন তাপের আর একটু বলে দিচ্ছি লিন তাপ কি জিনিস। এই তাপটা শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য দায়ী। এই তাপটা কখন আসবে তোমার, যখন অবস্থার পরিবর্তনের দরকার হবে। ঠিক আছে, লিন তাপটার একক হলো হচ্ছে ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, অর্থাৎ 1 গ্রাম বরফকে যদি 1 গ্রাম জলে পরিণত করতে চাও তাহলে 80 ক্যালোরি তাপ গ্রহণ করতে হবে। আর যদি 1 গ্রাম জল থেকে 1 গ্রাম বরফে পরিণত করতে চাও তাহলে 80 ক্যালোরি তাপ বর্জন করতে হবে। তাহলে বরফ থেকে জলে হলে 80 ক্যালোরি তাপ গ্রহণ করতে হবে, তাহলে বরফ থেকে জলে হবে। আর জল থেকে বরফ হয়ে গেলে 80 ক্যালোরি তাপ কি করতে হবে, বর্জন করতে হবে। কিন্তু এটা কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হবে, 0 ডিগ্রি সেলসিয়াস। এই উষ্ণতায় কিন্তু এই ঘটনাটা ঘটে, অর্থাৎ অবস্থার পরিবর্তন, যে গলন আর কঠিনীভবন যাই বলো না কেন, সেটার জন্য কত ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াস প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। কিন্তু যদি চাপের পরিবর্তন হয় তাহলে কিন্তু এই যে গলনাঙ্ক আর এখানে হচ্ছে হিমাঙ্ক, ঠিক আছে, গলনাঙ্ক আর হিমাঙ্ক, গলনাঙ্ক আর হিমাঙ্ক, এটার কিন্তু পরিবর্তন হবে যদি তুমি চাপে পরিবর্তন করো। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলে দিয়েছে যে পাশের সারণীতে কয়েকটি পদার্থে গলনাঙ্ক এবং হিমাঙ্ক দেখানো হয়েছে। লক্ষ্য করে দেখো যে পদার্থগুলি গলনাঙ্ক হিমাঙ্কের মান সমান। গলনাঙ্ক আছে, হিমাঙ্ক আছে। পারদের গলনাঙ্ক হিমাঙ্ক সমান -39.5 ডিগ্রি সেলসিয়াস, বরফের 0 ডিগ্রি সেলসিয়াস আর 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সোনার গলনাঙ্ক হিমাঙ্ক দেওয়া আছে, তামার গলনাঙ্ক হিমাঙ্ক দেওয়া আছে, ঢালাই লোহার 1200 ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক হিমাঙ্ক দেওয়া আছে। তার মধ্যে পারদ আর বরফটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকিগুলা থেকে খুব একটা কোশ্চেন আসে না, বাট স্টিল যদি পারো মনে রাখার চেষ্টা করো। কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ ইত্যাদি কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। এইসব পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্কের মান সমানও হয় না। তাহলে কতগুলো উদাহরণ মনে রাখো যে এই সমস্ত পদার্থের যে গলনাঙ্ক হিমাঙ্ক, গলনাঙ্ক যা হবে হিমাঙ্ক যে তাই হবে তার কোনো মানে না। এই সমস্ত পদার্থগুলো ব্যতিক্রমী পদার্থ, এই ধরনের পদার্থের গলনাঙ্ক আর হিমাঙ্কটা কিন্তু এক হয় না। ওকে, তাহলে কি কি মাথায় রাখবা, কাঁচ, মাখন, চর্বি, মোম, বীজ। ঠিক আছে, এই ধরনের পদার্থের গলনাঙ্ক আর হিমাঙ্ক কিন্তু এক হয় না। ওকে, গলনে এবং কঠিনীভবনে আয়তনের পরিবর্তন। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে গলনে আর কঠিনে আয়তনের পরিবর্তন। কি বলছে, কঠিন থেকে তরলে পরিণত হলে কোনো পদার্থের আয়তন বাড়বে না কমবে, যদি তরল কঠিনে পরিণত হয় তাহলে আয়তন কমবে না বাড়বে। নির্দিষ্টভাবে কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের সময় আয়তন কমলে ওই পদার্থের ঘনত্ব বাড়ে। আয়তন কমলে ওই পদার্থের ঘনত্ব বাড়ে। ঠিক কোনো একটা পদার্থ আছে তাকে আয়তনটা তুমি কমিয়ে দিচ্ছ, তাহলে কি হচ্ছে, আরো ডেনসিটিটা অর্থাৎ ঘনত্বটা বেড়ে যাচ্ছে। আর কাউকে যদি আরো প্রসারিত করে দাও তাহলে ওর ঘনত্বটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এখানে বলছে যে দুটি টেস্ট টিউবের একটিতে কিছুটা মোম এবং অন্যটিতে একটি বরফের টুকরো নেওয়া হলো। আচ্ছা, একটাতে কিছুটা মোম নেওয়া হয়েছে আর অন্যটাতে একটা বরফের টুকরা নেওয়া হলো। আচ্ছা, দুটি টেস্ট টিউবকে গরম করে মোম এবং বরফকে গলানো হলো। ঠিক, মোমকেও গলানো হলো, বরফকেও গলানো হলো। এবার যে টেস্ট টিউবে গলানো মোম আছে তাতে একটা ছোট মোমের টুকরো ফেলে দাও। গলানো মোম যেটাতে আছে তাতে একটা ছোট মোমের টুকরো ফেলে দিলাম। আর যে টেস্ট টিউবে জল আছে তাতে একটা বরফের টুকরা ফেলে দিলাম। তাহলে জলেরটাতে বরফের টুকরা আর গলা মোমেরটাতে মোমের টুকরা ফেলে দিলাম। পাশে রাখলাম চিত্রের মতো কঠিন মোমের টুকরো তরল মোমের মধ্যে ডুবে যাবে।
আচ্ছা, চিত্র নম্বর 1-এ দেখো যে কঠিন মোমটা কিন্তু তরল মোমের মধ্যে ডুবে যাচ্ছে। যদিও গরম তরল মোমের সংস্পর্শে কঠিন মোমের টুকরো খুব তাড়াতাড়ি গলে যাবে। আচ্ছা, সেটা ঠিক, কিন্তু প্রথমে কিন্তু আমরা যদি দেখি তাহলে মোমটাকে যদি ফেলি তাহলে মোমটা কিন্তু ভাসবে না, শুরুতে নিচে ডুবে যাবে। কিন্তু 2 নং চিত্রের মতো বরফের টুকরো বরফ গলা জলের ওপর কিন্তু ভেসে থাকবে। অর্থাৎ জলের ওপর যদি আমরা বরফকে ফেলি তাহলে বরফটা ভেসে আছে, মোমের ওপর যদি আমরা মোমের টুকরাকে ফেলি তাহলে মোমটা ডুবে আছে। তাহলে এর দ্বারা কি সিদ্ধান্তে আসতেছি, যে যখন বরফ আমরা জলে ফেলে দিই তাহলে এর থেকে কি সিদ্ধান্ত আসতেছি, আমরা আর্কিমিডিসের সূত্র তো পড়েছিলাম যে ঘনত্ব কম বরফের, জলের তুলনায় কি হচ্ছে ঘনত্বটা বরফের কম। তাহলে ঘনত্ব কম হওয়ার ফলে বরফটা কি হচ্ছে জলের উপর ভেসে আসে। কিন্তু মোমের ঘনত্বটা বেশি, অর্থাৎ মোমের ঘনত্বটা বেশি হওয়ার ফলে গলা মোমের মধ্যে মোমের টুকরোটা কি কিন্তু ডুবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি দুই ধরনের মোম, একটা কঠিন মোম, একটা তরল মোম, একটা কঠিন বরফ, আর একটা হচ্ছে জলের কথা কিন্তু এখানে মাথায় রাখবো। ঠিক আছে, তাই জন্য বলছে যে কঠিন মোমের ঘনত্ব তরল মোমের ঘনত্বের তুলনায় বেশি। কঠিন মোমের ঘনত্ব কি বলছে, তরল মোমের ঘনত্বের তুলনায় কিন্তু বেশি, তাই জন্য ওটা ডুবে গেছে, ঘনত্ব বেশি বলেই তো ডুবে গেছে। কিন্তু কঠিন বরফের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কম। কঠিন বরফের ঘনত্ব কি হচ্ছে জলের ঘনত্বের তুলনায় কম হচ্ছে, তাই জন্য বরফটা কি হচ্ছে জলের মধ্যে ভেসে আছে। এবার দেখো, আমি একটু আগেই বললাম যদি কোনো পদার্থের তরল অবস্থা থেকে যদি আমি কঠিনীভবনের মাধ্যমে কঠিন অবস্থায় পরিণত করতে চাই এবং তার ফলে যদি তার ঘনত্ব যদি বেড়ে যায়, তার মানে ওটা কি হচ্ছে শ্রিঙ্ক হয়েছে, ছোট হয়েছে। একমাত্র যদি আয়তনে সংকুচিত হয় তবেই ঘনত্বটা বাড়বে, ইয়েস অর নো। আবার অপর দিকে যদি বরফ আর জলের কথা ভাবি, তাহলে যদি আমি বরফটা কি হচ্ছে ভেসে আছে, তার মানে যদি আমি জল থেকে বরফে কনভার্ট করতে চাই তাহলে বরফের আয়তনটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে, বরফের আয়তনটা বেড়ে যাচ্ছে। বরফের আয়তন বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে ঘনত্বটা কমে যাচ্ছে, বরফের আয়তন বেড়ে যাওয়ার ফলে ঘনত্বটা কমে যাচ্ছে। তাই বরফের ঘনত্বটা জলের ঘনত্বের তুলনায় কম, তাই বরফটা জলের উপর ভাসছে। ক্লিয়ার সবার? ঠিক আছে, এবার চলো দেখে নিচ্ছি। এবার নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো। জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে না কমে? অবশ্যই, জল যদি বরফে পরিণত হয় তাহলে বরফের ঘনত্বটা কমে যাচ্ছে, অর্থাৎ আয়তনে বেড়ে যাচ্ছে, অর্থাৎ আয়তনে বেড়ে যাচ্ছে। তরল মোম কঠিন মোমে পরিণত হলে আয়তন বাড়ে না কমে? তরল মোম যদি কঠিন মোমে পরিণত হয় তাহলে কঠিন মোমের কি হচ্ছে আয়তনটা সংকুচিত হয়ে যাচ্ছে, ফলে ঘনত্বটা বেড়ে যাচ্ছে। আয়তনে সংকুচিত হচ্ছে যখন তরল থেকে কঠিন হচ্ছে, ফলে ঘনত্বটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, জল বরফে পরিণত হলে আয়তন বাড়ে, তাই এই ঘটনার সুবিধা এবং অসুবিধা দুই আছে। শীতপ্রধান দেশে মোটরের রেডিয়েটরে থাকা জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, অনেক ক্ষেত্রে ওই পাইপ ফেটে যায়। শীতল দেশে বাড়ির জল সরবরাহের পাইপগুলো কখনো কখনো ফেটে যায়। তার মানে রেডিয়েটর মানে ওখানে দেখবা মোটরে জল থাকে ঠান্ডা রাখার জন্য, ওকে। এবার ওখানে কি হচ্ছে, জলটা যদি তুমি দেখেছো শীতপ্রধান দেশে কি হচ্ছে, যদি ঠান্ডা হতে হতে যদি জলটা বরফে পরিণত হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি বরফের ঘনত্ব কম, তাহলে বরফের আয়তনে প্রসারিত হচ্ছে। রেডিয়েটারের নলটা পুরোপুরি জল দিয়ে ভর্তি করে রাখছো, এবার যদি সেটাকে ঠান্ডা করে বরফে পরিণত হলে তা আয়তনে বেড়ে যাবে, ফলে রেডিয়েটারের যে পাইপটা সেটা ফেটে যাবে। এক এটা হতে পারে। দুই হচ্ছে, নলে যদি জল জমে থাকে তাহলে নল এবার ঠান্ডা হচ্ছে, তাহলে বরফ যে পরিণত হলে কি হবে আয়তনে প্রসারিত হবে, ফলে নলটাও ফাটিয়ে দেবে। এই ঘটনাগুলো ঘটতে পারে, তাহলে এখানে অসুবিধা হচ্ছে। এই কারণে পাথরের মাঝখানে থাকা বরফ জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, এতে অনেক সময় পাথর ফেটে যায়। এই কারণেও পাহাড়ে মাঝে মাঝে ধস নামে। আবার বরফের ঘনত্ব জলের তুলনায় কম। বরফের ঘনত্ব কি হচ্ছে জলের তুলনায় কম, জলের ওপর বরফ ভেসে থাকে, বরফের তলায় জল থাকে, তাতে মাছেরা বেঁচে থাকে। তাহলে এটা হচ্ছে সুবিধা, আর উপরে দুটো হয়ে গেল তোমার অসুবিধা। তাহলে সুবিধা অসুবিধা একটা একটা করে মাথায় রাখবা, ঠিক আছে। কোনো কোনো তরল কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, অর্থাৎ ঘনত্ব কমে যায়। আয়তনে বেড়ে গেলে ঘনত্ব কমে যাবে। এইরকম আরো কয়েকটি পদার্থ হলো ঢালাই লোহা আর পিতল, ঠিক আছে। ঢালাই লোহা পিতলের কথা মাথায় রাখবা, ঘনত্ব কমে যায় ব্যাপারটা, যারা হচ্ছে তরল থেকে কঠিনে পরিণত হলে ঘনত্ব যেমন কমে যাচ্ছে বরফের ক্ষেত্রে, ঠিক তেমনি একই কেস হচ্ছে ঢালাই লোহার পিতলের ক্ষেত্রে। বাড়িতে যদি ছাঁচে ঢালা ধাতুর তৈরি মূর্তি থাকে তাহলে জানার চেষ্টা করো তো মূর্তিটি কোন ধাতু দিয়ে তৈরি। ধাতু গলিয়ে আর ছাঁচে ঢেলে যে মূর্তিগুলি তৈরি করা হয় তা বিশেষ ধাতু ব্যবহার করে তৈরি করা হয় কেন, ঠিক আছে। তাহলে এটা আমরা সহায়িকাতে পেয়ে যাব।
এবার দেখা যাক কোনো পদার্থের গলনাঙ্ক কিভাবে বদলায়। বরফের দুটি টুকরোকে একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রেখে ছেড়ে দিলে তারা জোড়া লেগে যায়। চেপে ধরে রাখলাম, ঠিক আছে, তারপর ছেড়ে দিলাম। দুটো টুকরোকে চেপে ধরে রাখলাম, তারপর ছেড়ে দিলাম। তাহলে কি হচ্ছে, দেখবো যে দুটো বরফের টুকরো লেগে গেছে। তাই যাদের বাড়িতে রেফ্রিজারেটর আছে ওখান থেকে দুটো বরফ নিয়ে তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতেই পারো। দুটো বরফ কাছাকাছি নিয়ে প্রচণ্ড চাপ প্রয়োগ করলা, কিছুক্ষণ পর ছেড়ে দিলা, তারপর দেখবা যে দুটো বরফের টুকরা একটার গায়ে একটা লেগে আছে। ঠিক আছে, এরকম অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। কিন্তু কেন এমন হয়? বরফে গলনের সময় যে জল উৎপন্ন হয় তার আয়তন বরফের আয়তনের তুলনায় কমে যায়। আমরা জানি বরফের আয়তন বেশি, জলের আয়তনটা কম। চাপ বাড়ালে গলনে সাহায্য করে, তাই চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। ঠিক আছে, তাহলে মাথায় রাখবা যে বরফের ক্ষেত্রে যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে বরফের গলনাঙ্কটা কি হয়ে যাচ্ছে, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যাচ্ছে। ফলে চেপে ধরার সময় দুটি বরফের সংযোগস্থলে গলনাঙ্ক কমে এবং বরফ গলে জল হয়। আচ্ছা, যখন চাপ সরিয়ে নেওয়া হয় তখন গলনাঙ্ক আবার বাড়ে এবং গলে যাওয়া অংশ আবার বরফে পরিণত হয়। ঠিক আছে, ফলে বরফের টুকরো দুটো জোড়া লেগে যায়। কি হচ্ছে ব্যাপারটা দেখো। সে ফর এক্সাম্পল 0 ডিগ্রি সেলসিয়াস, ওকে, বরফ গলে জলে পরিণত হয় কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 80 ক্যালোরি পার গ্রাম তাপ গ্রহণ করে। 1 গ্রামের জন্য 80 ক্যালোরি, 2 গ্রামের জন্য 160 ক্যালোরি, তাই তো? 3 গ্রামের জন্য 3 8 24, 1 গ্রামের জন্য লাগবে 80 ক্যালোরি তাপ। যদি গ্রহণ করে তাহলে বরফটা গলে তরলে পরিণত হয়। সেই তাপটাও পরিপার্শ্ব থেকেও নিতে পারে, ঠিক আছে, পরিবেশ থেকেও নিতে পারে, কোনো অসুবিধা নেই। এবার যেই বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলছে, তুমি যখন চাপ প্রয়োগ করছো সেই বরফটা ধরে, সে ফর এক্সাম্পল তুমি একটু চাপ প্রয়োগ করলা, তাতে 1 ডিগ্রি সেলসিয়াস -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সে হচ্ছে গলে তরলে পরিণত হচ্ছে। তাহলে দেখো, তাহলে -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা কিন্তু কম। ঠিক আছে, তাহলে যেই বরফটা আপাতত আমার কাছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে সেটার গলনাঙ্ক যদি এখন চলে যায় -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে আমরা বলতে পারি যে -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এখন গলে তরলে পরিণত। কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে তরলে পরিণত হবে? -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে তরলে পরিণত হবে। কিন্তু বরফের উষ্ণতা তো 0 ডিগ্রি সেলসিয়াসে আছে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তো -1 এর থেকে বেশি। 0 ডিগ্রি সেলসিয়াসটা তো -1 এর থেকে বেশি, তাহলে অটোমেটিক ও গলতে শুরু করে দিবে। ওকে, তাহলে -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি এখন ওর গলনাঙ্কটা শিফট হয়ে যায় তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তো -1 এর থেকে বেশি, তাই জন্য কি হচ্ছে, গলে তরলে পরিণত হচ্ছে। আবার যদি তুমি চাপটাকে রিলিজ করে দাও তাহলে গলনাঙ্কটা আবার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফিরে আসতেছে, তখন কি হবে, তখন আবার শক্ত হয়ে যাচ্ছে, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আবার পৌঁছাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? তুমি গলনাঙ্কটাকে কমিয়ে দিচ্ছ, তুমি এমন চাপ প্রয়োগ করলা যে গলনাঙ্কটা -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নে ঠেলা, যেটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলতো সেটা এখন -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলছে, অর্থাৎ কম উষ্ণতাতেই গলে যাচ্ছে। তো -20 থেকে তো 0 ডিগ্রি সেলসিয়াস তো অনেক বেশি। তাহলে তুমি যদি কোনো একটা অঞ্চলে গেলা যেখানে পরিবেশের উষ্ণতাই 0 ডিগ্রি সেলসিয়াস, তুমি ভুলে যাও যে তুমি এখন 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আসো। তুমি এমন একটা অঞ্চলে গেলা যেখানে পরিবেশের উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াস, এবার তুমি বললা স্যার আমি এবার একে গলাবো কি করে, বা -1 ডিগ্রি সেলসিয়াস পরিবেশের উষ্ণতা, তুমি বলবা স্যার আমি এটাকে গলাবো কি করে। ঠিক আছে, শুধুমাত্র তাপ না প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে। তাহলে কি করবো আমি এমন চাপ প্রয়োগ করব যে ওর গলনাঙ্কটা কোথায় -1 ডিগ্রি 0 ডিগ্রি সেলসিয়াস ছিল সেখান থেকে একদম কমিয়ে -20 ডিগ্রি সেলসিয়াস নাও। তো গলনাঙ্কটাকে আমি অনেক পিছনে পাঠিয়ে দিয়েছি, তখন সে পরিবেশ উষ্ণতা যদি -10 ডিগ্রি সেলসিয়াস হয় সেটা তো -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে বেশি হবে, হ্যাঁ কি না? -1 ডিগ্রি সেলসিয়াস হলেও -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে বেশি হবে, -15 ডিগ্রি সেলসিয়াস হলেও -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে বেশি হবে, তাই তো? তাহলে তুমি তাপ প্রয়োগ করতেছো না, তুমি শুধুমাত্র চাপ প্রয়োগ করতেছো, করে ওর গলনাঙ্কটাকে একদম -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নিয়ে আসছো। গলনাঙ্কটা কিন্তু যে উষ্ণতায় গলে তরলে পরিণত হবে।
তো -20°C উষ্ণতায় যদি তুমি গলনাঙ্কটাকে শিফট করে দাও, তাহলে তুমি যদি এখন -15 বলো, -10 বলো, ওটা তো -20 থেকে বেশি হচ্ছে রে বাবা। তাহলে সেই উষ্ণতাতে কি হয়ে যাবে? অবভিয়াসলি বরফটা গলে তরলে পরিণত হয়। এর জন্য বাইরে থেকে তোমাকে কোনো প্রকার তাপ কিন্তু প্রয়োগ করতে হলো না, ঠিক আছে? কিন্তু তুমি যদি চাপ প্রয়োগ না করো, পরিবেশের উষ্ণতা সে ফর এক্সাম্পল -10°C উষ্ণতা আছে, তাই তুমি যদি চাপ প্রয়োগ না করো, তাহলে গলনাঙ্ক কততে শিফট হয়ে যাবে? 0°C উষ্ণতায় গলনাঙ্ক শিফট হয়ে যাবে প্রমাণ বায়ুমণ্ডলে যাবে। তখন তো বাবা যদি গলনাঙ্ক 0°C হয় আর পরিবেশের উষ্ণতা যদি -10°C হয়, তাহলে কি বুঝতে হবে? যে ওটা চিরকাল বরফই থাকবে, ওটা আর গলবে না। ওটাতে গলাতে গেলে তোমাকে এবার বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হবে, করে তোমাকে -10 থেকে 0°C উষ্ণতায় নিয়ে আসতে হবে, তারপর সেটা গলে তরলে পড়বে, ঠিক আছে? তাহলে এখানে আমার বক্তব্য এটাই যে তুমি আইদার তুমি তাপ প্রয়োগ করে গলাতে পারো, আর নাহলে তুমি কিন্তু চাপ প্রয়োগ করেও গলাতে পারো, ঠিক আছে? আর এটা নিয়ে বেশি ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছে না, আশা করি এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। গলনাঙ্কটা একটা হচ্ছে মান, নির্দিষ্ট মান, ঠিক আছে, যে ওই উষ্ণতাতে গলবে, এই হলো হচ্ছে ব্যাপার। ওকে, এবার দেখো গলনাঙ্ক যেহেতু চাপ বাড়ালে বা কমালে বদলে যায়, তাই কোনো পদার্থের গলনাঙ্ক নির্ধারণ করার সময় চাপ কত ছিল তা উল্লেখ করা প্রয়োজন। যদি কোনো পদার্থের গলনাঙ্ক 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান চাপে নির্ধারণ করা হয়, তবে তা হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে পদার্থটির গলনাঙ্ক। একে পদার্থটির স্বাভাবিক গলনাঙ্ক বলে। এইভাবে স্বাভাবিক হিমাঙ্কও ঠিক হয়, ঠিক আছে? আমরা যেটা মাপি, আমরা তো পরিবেশে আছি, এবার এই পরিবেশের চাপ কত আমরা পড়েছি ওই টরিসিলি পরীক্ষা, পারস্তম্ভের চাপ মনে আছে ফার্স্ট চ্যাপ্টারে, 76 সেন্টিমিটার উঁচু, অর্থাৎ 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপ মানে 1 ATM চাপ। ওই চাপেই আমরা কাজকর্মগুলো করছি, সেখানে বরফের গলনাঙ্ক দাঁড়াচ্ছে 0°C। ওকে, সেখানে বরফের গলনাঙ্ক 0°C। চাপের পরিবর্তন হলে কিন্তু গলনাঙ্কের, হিমাঙ্কের, যাই বলো না কেন, দুটোরই কিন্তু পরিবর্তন। কিরকম পরিবর্তন হবে দেখে নিই। বরফের উপর এক বায়ুমণ্ডল চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় 0.0007°C কমে যায়। অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপের জন্য 0 থেকে কমে 0.007°C আরো কমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 0 থেকে ওটাকে মাইনাস করতে হবে, ঠিক আছে? তাহলে অত ডিগ্রি সেলসিয়াস কি হচ্ছে, কমে যাচ্ছে। এবার কি বলছে, গলনের সময় সীসা, অ্যালুমিনিয়াম ইত্যাদি পদার্থের আয়তন বাড়ে, এদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়। আচ্ছা, অর্থাৎ এরা আগের চেয়ে বেশি উষ্ণতায় গলে, তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে, গলনাঙ্ক বেড়ে যাচ্ছে। অর্থাৎ এদেরকে কিন্তু যে জিনিসটা গলার কথা সামথিং x°C উষ্ণতায়, সেটা এখন গলছে x+ কিছু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ঠিক আছে? এবার বলছে যে গলনের সময় মোম প্রসারিত হয়, চাপ বাড়ালে গলন প্রক্রিয়া বাধা পায়, তাই গলনাঙ্ক বেড়ে যায়। এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে মোমের গলনাঙ্ক প্রায় 0.04°C কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ মোম যদি গলতো x°C উষ্ণতায়, ঠিক আছে, তখন তুমি কিন্তু তুমি এবার চাপ প্রয়োগ করলে এক বায়ুমণ্ডলীয় চাপ, তখন যেটা আগে x°C উষ্ণতায় গলে যেত, সেটা আর x°C উষ্ণতায় গলছে না। তখনও দেখতেছো মোমটা কি আছে, কঠিন অবস্থায় আছে। তুমি এবার আরো চাপ বেশি প্রয়োগ করে তখন কিন্তু মোমটাকে তুমি গলাতে পারছো। মোমের গলনাঙ্ক তখন x+ 0.04°C কিন্তু বেড়ে যাচ্ছে। তখন কিন্তু তুমি চাপ প্রয়োগ করে কিন্তু গলনাঙ্কটাকে বাড়িয়ে দিয়ে এবার তুমি তাপ প্রয়োগ করো, তখন কিন্তু গলবে, ঠিক আছে? বৈদ্যুতিক লাইনে যে ফিউজ তার ব্যবহার করা হয় তার গলনাঙ্ক খুব কম হওয়া দরকার। প্রয়োজনের চাইতে অনেক বেশি তড়িৎ প্রবাহিত হলে তার উত্তপ্ত হয়ে আগুন লাগার সম্ভাবনা থাকে। ফিউজ তারের গলনাঙ্ক কম হওয়ায় ওই তার অল্প উত্তাপেই গলে যায় ও তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। ওই ফিউজ তার সীসা এবং টিন মিশিয়ে তৈরি করা হয়। সীসা এবং টিনের মিশ্র ধাতুর গলনাঙ্ক সীসা এবং টিনের দুটি ধাতুরই গলনাঙ্কের তুলনায় কম। তাহলে কি কি ধাতু দিয়ে তৈরি মনে রাখতে হবে। আর আমরা ফিউজ তার কেন ব্যবহার করি, আগের বারই পড়েছিলাম যে ফিউজ তার হলো হচ্ছে বাড়ির যে যন্ত্রপাতিগুলো আছে সেটাকে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। যদি কোনো কারণে ভোল্টেজ আপ হয়ে যায়, তাহলে প্রচুর হেভি অ্যামাউন্ট অফ কারেন্ট যদি জেনারেট হয়, সেই কারেন্টটা এসে আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতিটা তো একটি নির্দিষ্ট কারেন্টে চলার জন্য, ঠিক আছে, ওর থেকে বেশি কারেন্ট যদি আসে তাহলে কি হবে, বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাবে। এবার ফিউজ তার কি করে, যদি বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট আসে, তাহলে আমরা আগে বলেছিলাম যে তড়িৎ প্রবাহের ফলে তাপের সৃষ্টি হয়, রাইট? এবার হেভি অ্যামাউন্ট অফ কারেন্ট যদি আসে, ফিউজ তারের মধ্যে দিয়ে আসতে হবে। তাহলে ফিউজ তার কি হচ্ছে, ওই কারেন্টটা আসলে, হেভি অ্যামাউন্ট অফ কারেন্ট যদি আসে,
ফিউজ তারটা কি হচ্ছে, গলে যাচ্ছে। যে ফিউজ তার গলে যাচ্ছে তখন কি হচ্ছে, বর্তনীর সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাহলে আর কারেন্ট আসবে না, কারেন্টটা টিভি বা ফ্যান অব্দি আসতে পারবে না, আগে কেটে দিল কারেন্টটাকে। তাহলে এইভাবে কি হচ্ছে, ফিউজ তার কি হচ্ছে আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে রক্ষা করছে। এটা কিন্তু টিন আর সীসা এই দুটো ধাতুর সংমিশ্রণে তৈরি, অর্থাৎ এটা একটা ফিউজ তারটা একটা সংকর ধাতু। ওকে, চলো এবার একটা পরীক্ষা করা যাক। দুটি বাতিতে দুটি একই আকৃতি এবং আয়তনের বরফ রাখো, যে কোনো একটি বাটিতে বরফের গায়ে নুন ছড়িয়ে দাও। দেখো তো দুটি বরফ একসঙ্গে গলে জল হলো কিনা। ভেবে বলো তো, নুন মেশানোর ফলে বরফের গলনাঙ্ক বেড়েছে না কমেছে? বরফের গলনাঙ্কে কি কোনো পরিবর্তন হয়েছে? অপদ্রব্য মেশানোর ফলে এখানে নুনটা অপদ্রব্য হিসেবে কাজ করছে। দেখো বলছে যে হিম মিশ্র বরফের সঙ্গে নুন মেশালে মিশ্রণের উষ্ণতা কম। এই কম উষ্ণতায় মিশ্রণ মাছ সংরক্ষণে, ওষুধ ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহৃত হয়। বরফ এবং নুন নির্দিষ্ট ভরের অনুপাতে মিশিয়ে হিম মিশ্রণ তৈরি করা হয়। তাহলে হিম মিশ্রণ হলে এমন একটা জিনিস যে বরফের সাথে তুমি যদি লবণ মেশাও তাহলে কি হচ্ছে, জিনিসটা হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং এই যে ঘটনাটা, এটাকে আমরা বলতেছি হিম মিশ্রণ করে। ঠিক আছে, এবার ভেবে বলো তো, পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সপ্তম শ্রেণীতে আমরা জেনেছি যে উষ্ণতা পরিবর্তন না করে কোনো পদার্থে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়, তখন ওই পদার্থ কিছু পরিমাণ তাপ নেয় বা ছেড়ে দেয়। একক ভরের পদার্থের ক্ষেত্রে তাপের এই পরিমাণকে বলা হয় অবস্থা পরিবর্তনের লিন তাপ। তাহলে লিন তাপ মানে কি? একটা আমরা পড়েছিলাম দুই ধরনের তাপ, একটা হচ্ছে বোধগম্য তাপ আর একটা হচ্ছে লিন তাপ। বোধগম্য তাপ মানে যেখানে উষ্ণতার পরিবর্তন হবে, যে তাপ গ্রহণ করলে উষ্ণতা পরিবর্তন হবে। সে ফর এক্সাম্পল আমার এখন উষ্ণতা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, আমি 50 ক্যালোরি তাপ গ্রহণ করলাম, 50 ক্যালোরি তাপ শক্তি গ্রহণ করলাম, ফলে আমার উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াস হলো। তার মানে এখানে উষ্ণতার পরিবর্তন হলো, কিন্তু কোনো কি অবস্থার পরিবর্তন হলো? ঠিক আছে, কোনো রকমের অবস্থা পরিবর্তন হলো না। এমন না যে কোনো পদার্থ কঠিন অবস্থা আছে তো অল্প অবস্থায় পরিণত হলো, এরকম কোনো ঘটনা ঘটলো না। 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কোনো কঠিন পদার্থ 50 ক্যালোরি তাপ গ্রহণ করলো, ওই কঠিন পদার্থটা 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছালো, ব্যাস। এটা হচ্ছে বোধগম্য তাপ। তাহলে লিন তাপটা কি? লিন তাপ কখন আসবে? যখন হচ্ছে অবস্থার পরিবর্তন হবে। অর্থাৎ কঠিন বরফ যখন তরল বরফে পরিণত হচ্ছে, তখন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কঠিন বরফ কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তরল অর্থাৎ জলে পরিণত হচ্ছে। ঠিক আছে, সেই সময় কিন্তু উষ্ণতা দুটোই ক্ষেত্রে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস, খালি এখানে তাপ গ্রহণ করছে কত, 80 ক্যালোরি তাপ গ্রহণ করছে 1 গ্রামের জন্য। যদি 2 গ্রাম বরফ থেকে 2 গ্রাম জলে পরিণত করতে চাও তাহলে 160 ক্যালোরি তাপ তোমাকে দিতে হবে। ওকে, এটা হচ্ছে লিন তাপ, এক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখানে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাই থাকবে। আর এই তাপটা শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য দেয়, উষ্ণতার পরিবর্তনের জন্য নয়। এবার কি বলেছে দেখো, বরফ গলনের দিন তাপ 80 ক্যালোরি/গ্রাম। এর অর্থ হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের, কারণ বায়ুমণ্ডলীয় চাপটা ইজ ইম্পর্টেন্ট। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 80 ক্যালোরি/গ্রাম বলতে কি বোঝো, ক্লাস 7-এ আমরা পড়েছিলাম। আবার চলে আসছি, বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন? বা ভালো কথা, ওই জল জমে বরফ হয় না কেন? ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 গ্রাম জলকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 গ্রাম বরফে পরিণত করতে হলে জল থেকে 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করা প্রয়োজন। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল থেকে তাপ শোষণ করতে পারবে সেই বস্তু যার উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম। বরফের টুকরোর মধ্যে গর্ত করে যে জল রাখা হয় তার উষ্ণতা প্রথমে ঘরের উষ্ণতার সমান ছিল, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি ছিল। তাহলে দেখো কি হচ্ছে, আমি একটা বরফের টুকরো নিলাম, উপরে একটু ছিদ্র করলাম, গর্ত করলাম, ওখানে জল প্রবেশ করলাম। এবার জলটা তো তুমি বাইরে থেকে দিলা, বাইরের উষ্ণতা ধরো সে ফর এক্সাম্পল 25 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াস যাই বলো না কেন, সেই উষ্ণতায় তুমি জলটাকে রাখলা, তাহলে বরফের সংস্পর্শে আসলো, রাইট? তাহলে ধীরে ধীরে কি হবে, জলটা কি হবে, তাপ হারাবে এবং বরফের উষ্ণতাটা কমতে থাকবে, কমতে 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 5 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এতক্ষণ তো ওই বরফের টুকরাটা তো জল থেকে তাপ গ্রহণ করেছে, ভালো কথা।
আর জলটা তাপ হারিয়েছে, ভালো কথা, ফলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছেছে। এবার বরফও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, জলও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, দুটোরই উষ্ণতা সেম, তাহলে কি করছে, তাপের কি আদান প্রদান হবে? উষ্ণতা কি ঠিক করে দেয় যে উষ্ণতা যদি পরিবর্তন হয় তাহলে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ যাবে, ঠিক আছে? উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ যাবে, অর্থাৎ উষ্ণতার যদি পরিবর্তন হয় তবে তাপপ্রবাহ হবে। কিন্তু এখানে তো দুটোই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে কি এখানে তাপপ্রবাহ কি হবে? তাপ কি কোনো বস্তু থেকে কোনো বস্তুতে যাবে? যাবে না। অর্থাৎ দুটোই যখন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছে যাবে তখন জল জলের মতনই থেকে যাবে আর বরফ বরফের মতনই থেকে যাবে, তাই জল কিন্তু বরফে কিন্তু কনভার্ট হবে না। এটা এখানে বলতে চাইছে, একবার পড়ে নিও, খুব সহজ ব্যাপার। ওকে, এরপর চলে আসতেছি বাষ্পীভবন। এই বাষ্পীভবনটা করে আজকে ছেড়ে দেবো। বাষ্পীভবন কি বলছে দেখো, জল দিয়ে হাত ধুলে ধোয়া হাত না মুছে খোলা হাওয়ায় ধরে রাখলে কিছুক্ষণ পর হাত শুকিয়ে যায়, হাতে লেগে থাকা জল কোথায় যায়? একটি পাত্রে জল নিয়ে তা উনুনে বসিয়ে ফোটাতে থাকলে একসময় সমস্ত জল ফুটতে ফুটতে শেষ হয়ে যায় এবং পাত্রটি খালি হয়ে যায়। এই জলই বা কোথায় যায়? ঠিক আছে, তোমাদের জানা আছে ওই জল বাষ্প হয়ে বাতাসে মেশে। এই কারণে ভিজে যাওয়া জামা কাপড় শুকিয়ে যায়, জল দিয়ে ঘর মুছলে তাও শুকিয়ে যায়, নদী নালা পুকুরের জল গ্রীষ্মকালে শুকিয়ে যায়। কিন্তু আমরা জানি জল বাষ্পে পরিণত হতে হলে জলকে তাপ গ্রহণ করতে হয়। হাতে লাগা তরলে বাষ্পে পরিণত হওয়ার জন্য বাইরে থেকে আলাদা করে জল দিয়ে ঘর মুছলে তাও শুকিয়ে যায়, নদী নালা পুকুরের জল গ্রীষ্মকালে শুকিয়ে যায়। কিন্তু আমরা জানি জল বাষ্পে পরিণত হতে হলে জলকে তাপ গ্রহণ করতে হয়। হাতে লাগা তরলে বাষ্পে পরিণত হওয়ার জন্য বাইরে থেকে আলাদা করে আমরা তাপ প্রয়োগ করিনি। ওই তরল সম্ভাব্য চারিপাশ থেকে নিজের মধ্যে থেকেই দরকারি তাপ পেয়ে গেছে। খেয়াল করলে দেখবে এই পদ্ধতিতে জল বাষ্পীভূত হওয়ার প্রক্রিয়াটা খুবই মন্থর। ঠিক আছে, শুধু জলই যে এভাবে বাষ্পীভূত হয় তা নয়, স্পিরিট বা ওই ধরনের কোনো উদ্বায়ী তরল এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়, যে কারণে যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলছে। এটাকে আমরা কি বলছি? বাষ্পায়ন। জাস্ট তুমি ঘরের মধ্যে জলটাকে লেপে দাও, দেখবা ধীরে ধীরে জলটা নিজেই বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলছি বাষ্পায়ন করে। দুটি একই মাপের কাপড়কে একই রকমের জলে ডোবাও, দুটি টুকরোকেই একই রকম ভাবে নিংড়ে নাও। এবার একটি কাপড়ের টুকরোকে কয়েকটি ভাঁজ করে শুকাতে দাও, আর তার পাশে অন্য কাপড়ের টুকরোটিকে না ভাঁজ করে সম্পূর্ণ খুলে শুকাতে দাও। তাহলে একটাকে ভাঁজ অবস্থাতেই ভেজা অবস্থায় তুমি মেলে দিলা, আর একটাকে একদম পুরোপুরি খুলে দিয়ে সুন্দর করে টান টান করে মেলে দিলা। ঠিক আছে, দেখতে পাচ্ছ দুটো ছবি? তোমার কমন সেন্স দিয়ে বুঝতে পারছো যেটা একদম ভাঁজভুজ করেই আছে, সুন্দর করে ভেজা আর ভাঁজভুজ করা, সেটা তো নিশ্চয়ই বাষ্পায়নের প্রক্রিয়াটা কিন্তু সেক্ষেত্রে খুব ধীর গতিতে হবে, ফলে ওটা ভেজাই থাকবে। আর এটা পরিষ্কার টান টান করে মেলে দিচ্ছ, সেটা তাড়াতাড়ি বাষ্পায়নের প্রক্রিয়া হবে এবং সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ঠিক আছে, কোন কাপড়টা আগে শুকিয়ে গেল? তাহলে বলা যেতে পারে যে ওই জল তার উপরিতল থেকে বাষ্পে পরিণত হয়েছে। তাহলে উপরিতলে ক্ষেত্রফল যত বাড়ে তরল তত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়। ক্লিয়ার? বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে, কিন্তু শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে। শীতকালে ভিজা জামা কাপড় থেকে জল তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায় বলে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। এছাড়া বাষ্পায়নের হার তরলে উপরের চাপ, বায়ু চলাচলের প্রকৃতি ইত্যাদির উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে তুমি কি করছো, যদি গ্রীষ্মকাল বাতাসে আর্দ্রতা খুব বেশি, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি। এবার তুমি যদি দেখো যে ভালো করে, তাহলে আমি রোদের ফ্যাক্টরটা আনতেছি না কিন্তু, ঠিক আছে, শুধুমাত্র আমি ভেজা কাপড়টাকে মেলছি গ্রীষ্মকালে আর ভেজা কাপড়টাকে মেলছি শীতকালে, রোদের ফ্যাক্টরটা আনতেছি না। ঠিক আছে, তাহলে কোন ক্ষেত্রে তাড়াতাড়ি শুকাবে? তোমার যদি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা যদি খুব বেশি থাকে, তাহলে কি হচ্ছে, ওই যে কাপড়ের গা থেকেও তো জলীয় বাষ্প আসতেছে, সেটা কি হচ্ছে, ওই জলীয় বাষ্পপূর্ণ বাতাসে কিন্তু নিজের জায়গাটা নিতে পারতেছে না, কারণ অলরেডি ওই বাতাসটা জলীয় বাষ্পপূর্ণ। তাই জন্য কি হচ্ছে, ওই তোমার কাপড়টা শুকাতে দেরি লাগছে। আর শুষ্ক বায়ু মানে সেখানে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম, যত ইচ্ছা জলীয় বাষ্প সে নিতে পারবে,
জলীয় বাষ্পের পরিমাণ কম, যত ইচ্ছা জলীয় বাষ্প সে নিতে পারবে বায়ু। তাহলে ওই জন্য শুষ্ক বাতাসে যদি আমি কাপড়টাকে মেলে দিই তাহলে কি হচ্ছে, কাপড় থেকে জলীয় বাষ্পটা বেরিয়ে আসবে এবং ওটা বাতাসের সঙ্গে মিশে যাবে, কারণ ওখানে জলীয় বাষ্পের পরিমাণ কম। ঠিক আছে, এই সমস্ত ফ্যাক্টরের উপর নির্ভর করছে। যদি তরল উপরিতলে ক্ষেত্রফল বেশি হয় তবে বাষ্পায়ন দ্রুত হয়। 2 নম্বর, বাষ্পায়নের হারের জন্য কোনো বিশেষ উষ্ণতা অর্জনের প্রয়োজন হয়। তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়। তরলের ওপর বায়ু চলাচল ব্যবস্থা থাকলে বাষ্পায়ন দ্রুত হয়। তুমি ঘরের মেঝের মধ্যে জল মুছে দিলা, এবার একটা পাখা দিয়ে বাতাস করছো, তাহলে অবশ্যই তাড়াতাড়ি বাষ্পায়নের প্রক্রিয়াটা তাড়াতাড়ি হবে। তরলের প্রকৃতির ওপর বাষ্পায়নের হার নির্ভর করে, যেমন স্পিরিট খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। তাহলে তরল কি ধরনের তরল আছে সেটার উপর কিন্তু বাষ্পায়নের হারটা নির্ভর করছে। ঠিক আছে, যেমন স্পিরিট কিন্তু খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়। হাতে দু ফোঁটা যদি স্পিরিট দাও দেখবা কত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হচ্ছে, অথচ জল কিন্তু দেরি লাগছে। রাইট। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আমার আরাম হয় কেন? সেই সময় ঘাম শুকিয়ে যায়। ঘাম শুকিয়ে যাওয়ার অর্থ ঘামের জলীয় অংশ বাষ্পীভূত হয়। ওই জলের এই অবস্থার পরিবর্তনের জন্য কিসের দরকার? বাষ্প হওয়ার জন্য যে তাপের দরকার হয় তা ওই জল থেকে শোষণ করে। জলে বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তার দেহ থেকে শোষিত হয় এবং দেহের শীতলতার অনুভূতি হয়, তাই আরাম লাগে। এই একই কারণে হাতে স্পিরিট বা ইথার দাঁড়ালে ঠান্ডা বোধ হয়। তাই তুমি ফ্যানের নিচে দাঁড়ালা, ঘেমে গেছো, তাহলে এবার তোমার যে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনটা সেটা তোমার শরীর থেকে শোষণ করবে ঘামের জলীয় অংশ, ফলে সেটা বাষ্পে পরিণত হবে। তাহলে তোমার গাটা কি হবে, ধীরে ধীরে ঠান্ডা হবে, তাই তো? কারণ তোমার শরীর থেকে কিন্তু বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপটা জলীয় অংশটা শোষণ করেছে, তাহলে তোমার শরীর তাপ হারাচ্ছে, ফলে তোমার শরীরটা ঠান্ডা হচ্ছে। গ্রীষ্মকালে কুকুরকে জিভ বের করে লালা ঝরাতে হয়। তোমরা আগেই দেখেছো, জিভের উপর ভেজা তল থেকে জল বাষ্পীভূত হয়। জল বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ জিভ থেকে সংগৃহীত হয়। কুকুরের দেহ ঠান্ডা রাখার এটি অন্যতম একটি উপায়। এবার ভেবে বলো তো, থার্মোমিটারের কুণ্ড ভিজে কাপড়ে জড়িয়ে রাখলে থার্মোমিটারের পাঠ কমে যায় তো? ওই একইভাবে কি হবে, জলীয় বাষ্পে পরিণত হবে, তাহলে পারদকুণ্ড থেকে ওই তাপটাকে শোষণ করবে, ফলে পারদকুণ্ড কি হবে, তাপ হারাবে, ওই জন্য নিচে নেমে যায়। তো যাই হোক, এগুলো আমরা রায়ন মার্টিন থেকে সুন্দর করে পড়ে নেব। আপাতত 37 নম্বর পেজে স্ফুটনের উপর অবধি থাকতেছে, পরের সপ্তাহে নেক্সট পার্ট। ওকে।